আজ কেস ডায়েরিতে আমাদের মধ্যে এমন একজন অতিথি, তাকে কি বলবো, গোয়েন্দা, দক্ষ প্রশাসক, এমন এমন কাজ করেছেন যা যে কোনো পুলিশ কর্মীর জীবনে ঈর্ষার। সেই সুবীর চট্টোপাধ্যায় আজ আমাদের কেস ডায়েরিতে অতিথি। নমস্কার। নোয়াপাড়া একটা ঘটনা ঘটেছিল, সুদীপা পাল, ঘটনাটা মনে আছে আপনার? মনে আছে। কি হয়েছিল ঘটনাটা একটু বলুন। ঘটনাস্থলে প্রথম থেকে গিয়েছিলাম আমরা। আমি তখন পাশে ওসি টিটাগড় ছিলাম, নোয়াপাড়ার ঠিক পাশের থানা। হ্যাঁ, ঘটনা হচ্ছে সুদীপা পাল একটা স্কুলের স্টুডেন্ট। সে তার একটা গৃহশিক্ষক ছিল, সেতির দাগ ছিল। হ্যাঁ, তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্ক অবৈধ, মানে সম্পর্ক বা ভালোবাসা যেটাই হোক, তার গভীরতা এত বেশি যে যদি যে ছাত্রী যে আর শিক্ষক প্রায় বাবা মেয়ের মতো বয়সী। এবার সবচেয়ে যেটা অবাক করা কাণ্ড সেটা হচ্ছে ঘটনাস্থল। সেটা একটা অদ্ভুত। কীরকম? যেরকম মেয়েটা, একটা দোতলা বাড়ি, ছোট বাড়িতে বাবা মা ঠাকুরদা ঠাকুমা 4 জন থাকে, সঙ্গে একটাই মেয়ে। এবার মেয়েটা, তার মুখে এরকম বাঁধা, হাত পিছন দিয়ে বাঁধা। চেয়ারের সঙ্গে? না, বাইরে। আচ্ছা, বাইরে, বাড়ির বাইরে। বাড়ির বাইরে। আচ্ছা, তারপর ঘরে ঢুকে কি দেখলেন? ঘরে ঢুকে দেখলাম দোতলা বাড়িতে 4টে বডি 4 জায়গায় পড়ে আছে। আচ্ছা। এবার বডি তো পড়ে আছে, তার কাছে রয়েছে মিষ্টি প্লেটে, 2 রকমের মিষ্টি। আর প্রত্যেকটা বডির পা তার দিয়ে, আপনার তামার তার দিয়ে পেঁচানো, আর তার অপোজিট এন্ড দুটো প্লাগে গোজা। আচ্ছা, 4টে বডি 4টে জায়গায় পড়ে রয়েছে, প্রত্যেকের হাত পা, মানে পা বাঁধা তামার তার দিয়ে। প্রত্যেকের পা তামার তার দিয়ে, তামার তার দিয়ে বাঁধা, এবং সেটা প্লাগের সঙ্গে কানেক্টেড। আচ্ছা, 4 জনেরই। এবং মিষ্টির প্লেট রয়েছে, মিষ্টি প্লেট, 2 রকম মিষ্টি আছে, মানে প্রত্যেকটা প্লেটেই 2 রকম করে মিষ্টি আছে। তারপর খুব কঠিন কাজ। হ্যাঁ, অ্যাপারেন্টলি 99% মনে হবে বাইরের কেউ এসে মার্ডার করে চলে গেছে। ঠিক। 2 নম্বর মনে হতে পারে যে কেউ ডাকাতি করে চলে গেছে। ঠিক। তো এবার ডাকাতি করে চলে গেলে তাহলে তো বাড়ির কোনো না কোনো জিনিস তো মিসিং হবে, লুটপাট হবে। বাড়ির কোনো জিনিস কিন্তু কোনো কিছু যায়নি, সবই ইনট্যাক্ট আছে। মেয়েটাকে খুলে তারপরে জিজ্ঞাসাবাদ করা হলো বহু রকম। তা আমরা লোকালি ডাক্তারকে দিয়ে ওর মেডিকেলও করানো হলো, whether she was subjected to sexual assault or not. তো সব কিছু করার মধ্যে দিয়ে মেয়েটা কিন্তু খুব রিজিড। আচ্ছা, ও কিন্তু কোনো অবস্থায় ব্রেক করে। এই ডাক্তারের যে রিপোর্ট হলো তাতে কিছু পাওয়া গেল না। এবার অনেক লম্বা করে জিজ্ঞাসাবাদ দিনের পর দিন করে কেসটা পরবর্তীকালে সিআইডি টেক ওভার করলো। দেবব্রত ঠাকুর ছিল তখন ডিডিআই নৈহাটি। এবার মানুষের ডেডিকেশন কতটা থাকলে হতে পারে, ওই মেয়েটা, তার মানে ওর তো আর বাবা মা কেউ নেই। ঠিক, বাবা মা ঠাকুরদা ঠাকুমা 4 জনই মৃত, কেউ নেই। এবার কেউ নেই, অদ্ভুতভাবে ফিনিশিং হচ্ছে যে ওই কিন্তু সবাইকে মার্ডার করলো। মানে কিভাবে করলো? ও মেয়েটাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো করে ওকে, মানে এতটা স্নেহ ভালোবাসা দিয়ে ওকে জাস্ট গেন ওভার করে এলো, যাতে ও পুরো ঘটনাটা সত্যি বলে ফেললো একসময়। সে সত্যিটা কি, এটা মানে কি ওই দেবব্রত ঠাকুর নিয়ে গিয়ে বাড়িতে? দেবব্রত ঠাকুর এবং সঙ্গে আরো অফিসার ছিল, সোম বলে একজন ছিল, হালিচরের বাড়ি। আচ্ছা, এরা সবাই বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে একদম ব্যক্তিগত সম্পর্ক, বাড়ির মেয়ের মতোই থাকলো, অন্যান্য ছেলে মেয়ের মতো। তারপরে যেটা জানা গেল সেটা হচ্ছে ওই টিচার আর ও নিজে দুজনে মিলে এরা কলেজ স্ট্রিট থেকে পটাশিয়াম সায়ানাইড কিনে নিয়ে যায়। আচ্ছা, পটাশিয়াম সায়ানাইড কিনে নিয়ে গিয়ে মিষ্টিতে মিশিয়ে ওদের, কেন যে টিচার সে তো বাড়ির খুব কাছের এবং পাশের পাড়াই থাকে। আচ্ছা, এবং খুব বিশ্বস্ত। মার্ডারটা করলো পটাশিয়াম সায়ানাইডে। অ্যাপারেন্টলি দেখে মনে হবে যেন ইলেকট্রিক শকে মারা হয়েছে,
যা হয় পোস্টমর্টমেতে এগুলো ক্লিয়ারলি বোঝা যায়, মানে এটা সাজিয়ে রাখা আর কি, হ্যাঁ যাতে টোটাল ইনভেস্টিগেশনকে ডাইভার্ট করা যায়। ঠিক। প্লাস ওই যে বাইরেও পড়ে আছে, হ্যাঁ, মুখে বাঁধা, হ্যাঁ। হাত পিছন দিয়ে বাঁধা, ওই টোটাল ইয়েটাই হচ্ছে দুজনের তৈরি সিনকেট করা তৈরি নাটক। করেছে, হ্যাঁ। এখন ইদানিংকালে একটা কথা খুব প্রচলিত হয়েছে, সেক্সটর্শন, অর্থাৎ সেক্সুয়ালি কাউকে অ্যাটাক করে তাকে ভিক্টিমাইজ করে তার কাছ থেকে টাকা তোলা। বহু বছর আগে বাগুইয়াটির এক ব্যবসায়ী হঠাৎ করে নিখোঁজ হয় এবং ওটা পরবর্তীকালে খুব আনকমন কেস ছিল, ন্যাচারালি ওটা খুব ডিটেলসে বলা ঠিক হবে না। সেক্সটর্শন এটা তো খুব র্যাম্প্যান্ট, এখন তো র্যাম্প্যান্ট, আগেও ছিল, এখন আরও বেশি র্যাম্প্যান্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ইয়েতে। ঠিক, ছবি তুলে রেখে দিল, দিয়ে ওইটাই হ্যাঁ। দিয়ে এটা তো ভাঙিয়ে বহু খেতে। বছর আগের ঘটনা। তখন যেটা হয়েছিল, একটা বিখ্যাত কোম্পানি, বিখ্যাত কোম্পানি কর্পোরেট হাউসের একজন খুব সিনিয়র লোক, সে ছিল ওই ঘটনার ভিকটিম। ভিকটিম, আর দোষটাও ছিল তার। সেইটাকে মানে যে যারা আসামি যারা, তারা সেটাকে এক্সপ্লয়েট করছিল দিনের পর দিন। ঠিক, একটা সময় আরও ফার্দার টাকা চায়, ও দিতে চায়নি, তখন আলটিমেটলি তাকে ট্র্যাপ করে নিয়ে এসে ঘোলার এখানে মারা খোলার গেল। ওখানে, হ্যাঁ। আপনার সঙ্গে চাকরি করেছেন এরকম কয়েকজন কোটিপতি পুলিশ অফিসারের নাম তো বলবেন না নিশ্চয়ই? শুনেছি প্রচুর বিদেশ টিদেশ ঘুরে, বাইরে যায়, থাকে। শুনিনি আমি। ও আচ্ছা। কেমন লাগে যখন আপনার পোস্টে চাকরি করে বা আপনার সহকর্মী তারা যখন এরকম বিরাট ধনী হয়? সেটা নিঃসন্দেহে খারাপ লাগবে। ও খারাপ লাগে? হুম। আচ্ছা, কি মনে হয় তারা সৎ পথেই? ধরুন বিদেশে যাওয়া, এখন বহু অফিসার আছে যারা যে যে র্যাঙ্কে চাকরি করেছে, যা মাইনে পায়, তাতে বিদেশে যাওয়া যায়। না, একবার দুবার বিদেশে যাওয়ার কথা আমি বলছি না আর কি, নিয়মিত বিদেশে যাওয়া, বিরাট বাড়ি, কারো কারো হোটেল, শুনেছি পুলিশের অফিসারদের নাকি অনেকের এরকম। সেটা হলে তো আনএক্সপেক্টেড, আনওয়ান্টেড। আচ্ছা, এই যে রিটায়ারমেন্টের পরে পরে আপনি যে কোনো পুলিশ অফিসার, আপনাদের মতো যারা অফিসার, প্রচুর ক্রিমিনাল ধরেছেন, গুলি করেছেন, মেরেছেন, রিটায়ারমেন্টের পরে কি সাবধানে থাকতে হয়? থাকা উচিত, থাকে। ভয়ে না সাবধানে? সাবধানে। কেন? সাবধান শব্দটা তো ভয় থেকেই আসে। কেন? বলছি, সাবধান শব্দটার উৎপত্তি কিন্তু ভয় ভয় থেকে। থেকেই, ঠিক। কেউ রিটালিয়েট করতে ছিল, বা কেউ কারোর হয়তো রাগ আছে, তো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি থাকে? কিছুই থাকে না আমাদের। আরও একটা ঘটনা, দমদম জেল থেকে পালিয়ে গিয়েছিল শেখ বিনোদ। বই কাকিমা, শেখ বিনোদ কয়েকজন মিলে পালিয়ে যায়। তারপর শেখ বিনোদকে তো আপনিই ধরেছিলেন। ওটাও একটা বেশ অদ্ভুত ঘটনা ছিল। এরা যখন দমদম জেল থেকে পালায়, শেখ বিনোদের নামে তখন প্রায় 55টা মতো কেস ছিল। আচ্ছা, ওর অপারেশনাল এরিয়া ছিল মূলত ক্যালকাটা এবং সাউথ চব্বিশ পরগনা। তো ওরা যখন পালিয়ে যায়, তার আগে ও সিম কার্ড, ওর বউকে দিয়ে একটা সিম কার্ড নিয়ে নিয়েছিল, মানে বউয়ের কাছে রেখে প্ল্যান ছিলই আর কি পালানো। প্ল্যান করেই করেছিল। তখন 3টে টিম তৈরি হয়। একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, যেহেতু দমদম জেল থেকে পালিয়েছিল, সিআইডি থেকে, সাউথ চব্বিশ পরগনা থেকে। আমি তখন ছিলাম আইসি তিলজলা। তখন জাস্ট আমার উপরে ছিলেন ডিএসপি কাইম আর.এন. ব্যানার্জি, এখন আইজি আইবি। তো আমার কাছে একজন অফিসার ছিল, এই এখন যেটা প্রগতি ময়দান, মানে পরমা, সুমন দাস, খুব মিশুকে, খুব ভালো ছিল। তো ও এক সময়, আমরা ওটাকে ট্র্যাক করতে গিয়ে দেখলাম ওর লোকেশন হচ্ছে ডানকুনি। এই নাম্বারটা পেলেন কি করে? পেলাম কি করে ওইভাবে এক্স্যাক্ট তো আর বলবেন সবসময় না। বলা যাবে না। হ্যাঁ, সোর্স মাধ্যমে। এই যে সোর্স কথাটার মধ্যে একটা বিশাল ইলাস্টিক কনসেপ্ট আছে। সোর্স মানে কি, একটা খবর আমি যে পাচ্ছি, সে খবরটা যদি মেটেরিয়ালাইজ করে
টু ট্যাকেল দ্য ক্রিমিনালস, টু ক্যাচ দ্য ক্রিমিনালস, সেক্ষেত্রে বা টু আনার সামথিং, যে কোথায় এত আর্মস রাখা রয়েছে, বোম রাখা রয়েছে, বা কেউ অমুক জায়গায় একটা অপারেশন করতে যাবে, তার আগে একটা খবর পেলাম, এই ইনফরমেশনটা যার কাছ থেকে পাবো সে কিন্তু সোর্স। না, কিছু কিছু সোর্স তো পুলিশকে টাকা দিয়েই পুষতে হয়। সেগুলো নর্মালি যেগুলো আছে, একটা লোককে আমি খবর নিতে পাঠালাম, এখান থেকে হয়তো বহু দূরে কোথাও যেতে হবে, তার যাতায়াত ভাড়া আছে, খাওয়া দাওয়া, হাত খরচা, খাওয়া দাওয়া, বা কিছুটা ইনসেন্টিভ না দিলে সে তো করবে না, ঠিক। সে কেন রিস্ক নেবে? ঠিক। সেগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে তো। যাই হোক, নাম্বারটা পেলেন, ট্র্যাক করলেন, করে যখন জানলাম আমরা ডানকুনি লোকেশন, তখন আমরা সুমনকে আমি কাজে লাগালাম। সুমন তখন ছিল আমার কাছে। একটা স্টোরি তৈরি করলাম আমরা, সেটা হচ্ছে বিনোদের ছবিটা সুমনকে দেয়া হলো, আর ওকে বলা হলো যে তুমি ওই এলাকায় যেগুলো যারা দালাল আছে, বাড়ির দালালি করে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা, ইভিন পার্টি অফিসেও গিয়ে যাওয়া। মানে এক্স্যাক্ট বাড়িটা পাচ্ছিলেন না, কিন্তু লোকেশন পেলেন ডানকুনি। আচ্ছা। তো পার্টি অফিসে যাওয়া, গিয়ে ছবিটা দেখানো, মানে ওর যেটা ভার্সন সেটা হচ্ছে যে ওর বোনকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে এই ছেলেটা, তাকেও খুঁজছে। মানে তখন যেটা মাঝে মধ্যে এরকম হতো, একটা ঘটনা স্বাভাবিক, হ্যাঁ, ফুসলে নিয়ে গেছে তো ছেলেটাকে, সেই জন্য খুঁজছে। কারণ ও যে এতটা ইন্টারেস্ট নিয়ে খুঁজছে, তার তো একটা ব্যাখ্যা দরকার, রিজন দিতে হবে, লজিক্যাল হতে হবে। তো সেটা করে আলটিমেটলি বাড়িটাকে ফিক্স আপ করা গেল। আচ্ছা। বাড়িটা ফিক্স আপ করা গেল, তারপরে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে গেলাম। আর.এন. ব্যানার্জি, যিনি বললাম আইবি আছে, উনিও ছিলেন আমাদের সঙ্গে, ছিল। এখন রাম মণ্ডল আছে, এসডিপিও ক্যানিং, ঠিক, ও ছিল, আরও অনেকেই ছিল। তো আমরা যেটা ঠিক করলাম, নিজেরা 4টে টিম করে নিলাম, নিজেদের মধ্যেই দিয়ে নিজেরা ব্রিফিং করে নিলাম কার কী রোল হবে, কি কি পজিশনে সিচুয়েশন থাকলে কি কি করতে হবে। তা আমরা প্রথমে মোবাইলে ওর নাম্বারে রিং করলাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে? ঘরের বাইরে। আচ্ছা, ঘরের বাইরে দাঁড়িয়ে। আচ্ছা, ভাড়া বাড়ি তো। আচ্ছা। তো ও যে কথা বলছে, কি বলছে সেটাও শোনা যাচ্ছে, মানে দরজার বাইরে আমরা। আচ্ছা। তা আমরা জানি রিং করলে রিং হবে, ও কথা বলবে। এটা কখন? তখন 1:30-2 হবে। এটা করার মানে কি, যাতে আনসিন থাকা যায়, মানে লোকে দেখে ফেললে তো হল্লা হবে, হ্যাঁ, খবর পৌঁছে যাবে, যাকে ধরতে হচ্ছে তার কাছে আগে খবর পৌঁছে। যাই হোক, দরজার বাইরে থেকে রিং করলেন। হ্যাঁ, রিং করলাম, দেখলাম রিং হলো না। এরকম 2-3 বার করার পরে বুঝলাম যে ওটা সাইলেন্ট মোডে রেখে দিয়েছে। আচ্ছা। ওর সেটা নিজেরা কথা বলছে। আমরা তখন যে 2টো দরজা ছিল দুদিকে, 2টো দরজা দিয়ে একসঙ্গে ঝাঁপিয়ে পড়লাম ওর উপরে, কেন ওর কাছে আর্মস ছিল। আচ্ছা, ভেঙে ঢুকলেন। এই যে ভাঙছেন যখন, কতক্ষণ টাইম লাগলো? একদম 1 সেকেন্ডে। কেন আমরা তো জানি যে এই ভাঙতে যদি সময় বেশি লাগে, ও প্রিপেয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, একসঙ্গে দুটো, মানে ও প্রিপেয়ার্ড হয়ে যাওয়া মানে জেনুইন এনকাউন্টারে কে কোথায় কখন কী হয়, কেন তো ক্লোজ প্রক্সিমিটিতে। ঠিক, যেটা বিরাট বড় ঘর তা তো নয় না। ফলে ভেঙে ঢুকলেন, ঢুকে ওকে ধরে ফেললেন, ফায়ার আর্মস পেলেন। আরও ভয়ঙ্কর সব গল্প রয়েছে। কেস ডায়েরির পরবর্তী অংশ দেখবেন আগামীকাল।